আসসালামু আলাইকুম এবং সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এবং অ্যাস্ট্রোনমি স্কুলের যৌথ উদ্যোগে আয়োজিত আমাদের অ্যাস্ট্রোনমি লাইভ সিরিজে। আমি লামিম বলছি। আমি বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটিতে বর্তমানে আছি ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারি হিসেবে, এবং আমার সাথে আছে নিরঞ্জন রায়, ও আছে এখানে জয়েন্ট রিসার্চ সেক্রেটারি হিসেবে এখন। আর সেশন প্রথমেই বলছি যে আমাদের সেশনটা শুরু করতে 9 মিনিট দেরি হয়ে গিয়েছে, তো থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্স। অ্যান্ড তবে এটার পেছনের কারণটা হচ্ছে একটু দুঃখজনক। তা হচ্ছে আমাদের এই যে জ্যোতির্বিজ্ঞান লাইভ সিরিজটা, এই সিরিজের আমাদের প্রথম সেশনে আমাদের বিশেষ অতিথি এবং বক্তা হিসেবে আসার কথা ছিল টিউনিশিয়ার এনওসি মাইসা এল ইয়াজেদি। তিনি একজন গ্রহ ভূতত্ত্ববিদ, তবে অনিবার্য কিছু কারিগরি সমস্যার কারণে শেষ সময় তাকে আজকের ইভেন্টে আসাটা ক্যান্সেল করতে হয়েছে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, এবং যত দ্রুত সম্ভব তার এই সমস্যাটা সমাধান হয়ে গেলে আমরা চেষ্টা করব ইভেন্টটা আবার নতুন করে আয়োজন করার। তবে যেহেতু আমরা অলরেডি ইভেন্টটা শুরু করেছি এবং আমরা সব উদ্যোগ নেওয়া হয়ে গিয়েছে এবং আপনারা যারা দেখছেন তারা সবাই আছেন, আমরা আমাদের যে সিরিজটা, এই সিরিজটা শুরু করার উদ্দেশ্যজনিত একটা কারণে চলে যাওয়া যায়। তা হচ্ছে যে আমরা আমাদের সিরিজটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখন থেকে প্রতি 2 বা 3 সপ্তাহ অন্তর আমরা একটা করে জ্যোতির্বিজ্ঞানের লাইভ সিরিজ করার চেষ্টা করব। আর এখানে আমরা চেষ্টা করব বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে যারা এখন জ্যোতির্বিজ্ঞানের নানা বিষয়ে গবেষণায় কাজ করছেন তাদেরকে আনার, এবং তাদের সাথে আলাপচারিতার মাধ্যমে আমরা হয়তো বিভিন্ন টপিক নিয়ে কথা বলতে পারি, কিভাবে রিসার্চে যাওয়া যায় তা নিয়ে কথা বলতে পারি। এই জিনিসটা আমরা আজকে থেকে আর কি শুরু করছি। তো আমাদের পরবর্তী সেশনের কথা বলার বিষয় ছিল যে আমরা বাংলাদেশের থেকে বা পড়াশোনা করে, যে আন্ডার গ্রাজুয়েট করলাম বা এইচএসসি পর্যন্ত কমপ্লিট করে আমরা যদি হায়ার স্টাডিতে জ্যোতির্বিজ্ঞান পড়তে চাই, আমরা যদি স্নাতক এবং স্নাতকোত্তরে জ্যোতির্বিজ্ঞান পড়তে চাই, তাহলে পদ্ধতিটা কি বা উপায়টা কি, কোন কোন বিষয়ে আমাকে আগে থেকে জানতে হবে বা কোন কোন বিষয়ে শিখতে হবে, সেই কিভাবে অ্যাপ্লিকেশন করব, এই সব কিছু নিয়ে আমাদের পরবর্তী সেশনটা আসলে আমরা আয়োজন করছি। কিন্তু যেহেতু আজকে আমাদের প্রথম সেশনটা দুর্ভাগ্যজনক তো হচ্ছে না, আমরা এই পরবর্তী সেশনের একটা অংশ আজকে আলোচনা করব। তা হচ্ছে বাংলাদেশের থেকে আমরা যদি বাইরে জ্যোতির্বিজ্ঞানের পড়াশোনার ব্যাপারে প্রস্তুতি নিতে চাই, তাহলে একেবারে বেসিক স্কিল কোনগুলি। আমাদের বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞানের কোনো পড়াশোনার মাধ্যম নেই, আমাদের কোনো ইউনিভার্সিটিতে জ্যোতির্বিজ্ঞানের কোনো কোর্স করানো হয় না, কিন্তু তারপরও কোন কোন স্কিল বা কোন কোন নলেজ আছে যেগুলি আমরা এখান থেকেই শিখতে পারি, এবং এখান থেকে ওই ওই ব্যাপারটাকে আমরা একটা কি বলা যায় যে একটা নলেজের পুঁজি হিসেবে ব্যবহার করে পরবর্তীতে জ্যোতির্বিজ্ঞান গবেষণায় কাজে লাগাতে পারি। তো এখন আমার সাথে যে নিরঞ্জন আছে, ও এখন অলরেডি অ্যাস্ট্রোনমিতে মাস্টার্স করছে, এবং নিরঞ্জন আর আমরা দুইজনই ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ পড়েছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে, এবং তারপরে আমরা দুজনই অ্যাস্ট্রোনমিতে চলে এসেছি। তো নিরঞ্জন, তুমি যদি তোমার জার্নির ব্যাপারে কিছু বলো এবং এখন কিসে কাজ করছো তা নিয়ে একটু বলো। থ্যাংক ইউ আপু। তো আমি এখন পড়াশোনা করছি ইউএস এর ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস ডার্টমাউথে। আমি অফিসিয়ালি ডিগ্রিটার নাম হচ্ছে মাস্টার্স ইন ফিজিক্স, কিন্তু আমার রিসার্চ এবং আমার বর্তমানে আমি আর হিসেবে কাজ করছি, তো সব কাজই অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোফিজিক্স এর সাথে রিলেটেড। তো মূলত আমি অ্যাস্ট্রোনমি তো বিশাল একটা ফিল্ড বলা যায়। তো দেখা যাচ্ছে কেউ অ্যাস্ট্রোনমিক ফিল্ডে, কেউ অবজারভেশন অ্যাস্ট্রোনমি কাজ করে, যারা টেলিস্কোপে আকাশের একটা অংশ বা নির্দিষ্ট কোনো একটা জ্যোতিষ্ককে দেখছে, কেউ থিওরি পার্টটা নিয়ে কাজ করে, কেউ হচ্ছে আর বাকি একটা পার্ট আছে যারা হচ্ছে সেই থিওরিটা থেকে কিভাবে অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট গুলোকে সিমুলেট করা যায় সেগুলো নিয়ে কাজ করে। তো আমি হচ্ছে সেই তৃতীয় ভাগটাতে পড়ি। আমার বর্তমান যে কাজ সেটা আমি এখন সিমুলেশন নিয়ে কাজ করি। তো মূলত সিমুলেশনটা হচ্ছে সুপারনোভা। সো ইটস টাইপ 1 এর সুপারনোভা। তো টাইপ 1 এর সুপারনোভা গুলোর প্রোজেনিটর যেটা, যে কিভাবে কোন নক্ষত্র থেকে বা কি ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন নক্ষত্র থেকে এই ধরনের সুপারনোভা গুলো পাওয়া যেতে পারে, সেটা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে বের করা এবং সেই রেজাল্টটাকে আমাদের অবজারভেশনের সাথে ম্যাচ করা, যে আদৌ
আমরা যেটা প্রেডিক্ট করে যে মডেলটা তৈরি করলাম সেটা আমাদের অবজারভেশনের সাথে ম্যাচ করছে কিনা। আলটিমেটলি দ্যাট ইজ দ্য মেইন গোল হিয়ার। তো আমি ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস এখন এই ব্যাপারটা নিয়েই কাজ করছি। আচ্ছা। তো আপু যেটা বললেন যে কিভাবে, এবং আমাদের দুজনেরই আসলে ব্যাকগ্রাউন্ড অলমোস্ট সেম, আমরা দুজনেই বুয়েটের ইলেকট্রিক্যাল থেকে অনার্স করে আন্ডারগ্র্যাড করে তারপর এখানে আপু লেইডেন ইউনিভার্সিটিতে এখন আছেন অ্যাস্ট্রোমন্ডুসের পর, আর আমি এখানে আসলাম। তো আমার মনে হয় এটা নিয়ে আমরা আলোচনা করা যেতে পারে যে আমাদের আন্ডারগ্র্যাডের কোন বিষয়গুলো আমাদেরকে এখন বেশ হেল্প করছে, বা আমরা যেগুলো ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড হিসেবে শিখে আসছি আগে, তো সেটা এখন কোনটা এখন আমাদেরকে বেশি হেল্প করছে, বা অন্য যারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে আছে তাদের কোন জিনিসগুলো হেল্প করতে পারে অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করতে গেলে, সেগুলো নিয়ে আমরা সামনে আগাতে পারি। হ্যাঁ, এখানে আসলে মানে ফার্স্টলি লাইক ইউর রিসার্চ টপিক ইজ ফ্যাসিনেটিং, সো থ্যাঙ্কস ফর শেয়ারিং। বাট যেটা বললে যে আসলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসলে কোন কোন জিনিস আমরা জ্যোতির্বিজ্ঞানের কাজে লাগাতে পারি, তো এই জিনিসটা আমি নিজে ব্যক্তিগতভাবে কি বলে অনেকটা রিফ্লেকশনটা শুরু হয়েছিল যখন আমি হচ্ছে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করি বাংলাদেশ থেকে। আমি ইউরোপিয়ান ইউনিয়নের যে এরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার ডিগ্রি, সেই প্রোগ্রামটাতে হচ্ছে 2 বছরের জন্য মাস্টার্স করেছি, আর এখন আমি লাইডেন ইউনিভার্সিটিতে পিএইচডি করছি। তো আমার কাজ সম্পর্কে হয়তো আমি পরে আরেকদিন বলবো, বিকজ ইট উইল বি আ লট অফ থিংস। বাট মেইন কথা হচ্ছে যে আমি যখন অ্যাপ্লিকেশন করি তখন আমি একটা জিনিস দেখলাম যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন তারা একটা প্রিরিকুইজিট থাকে যে আমরা যদি বাইরে অ্যাপ্লাই করতে চাই তাহলে থাকে যে আচ্ছা তোমার ব্যাকগ্রাউন্ড হতে হবে ম্যাথমেটিক্স, ফিজিক্স অথবা রেলেভেন্ট কোনো একটা ফিল্ডে, এবং আমরা যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পড়ে এসেছি এটা অ্যাকচুয়ালি ইট ফলস ইনটু দ্য রেলেভেন্ট ফিল্ডস ক্যাটাগরি। এবং তখন দেখলাম যে তাদের কিছু কোর্স প্রিরিকুইজিট থাকে যেগুলি আসলে আমরা আই মিন থ্যাঙ্কস টু স্টাডিং ইঞ্জিনিয়ারিং আমাদের ম্যাথমেটিক্সের বেসটা অনেক রিগোরাস। এখন আমাদের ডিপার্টমেন্টে ম্যাথ আমরা কিভাবে পড়ে এসেছি সে নিয়ে আমরা কথাবার্তা হয়তো না বললেই ভালো, তবে আমাদের ম্যাথমেটিক্সটা যে খুব বেশি ইউজ করতে হয়েছে সে ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই। আমরা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা পাওয়ার সিস্টেম বলি বা হচ্ছে আমি যেমন কমিউনিকেশনস এন্ড ইলেকট্রনিক্সে ছিলাম, এই দুটো সব ক্ষেত্রেই আমাদেরকে যেমন একটা বেসিক ক্যালকুলাসের একটা ধারণা থাকা যে খুবই জরুরি, বা হচ্ছে লাইক কি বলে ভেক্টর সিস্টেম, ভেক্টর অ্যানালিসিস, কমপ্লেক্স প্লেনস, তারপরে হচ্ছে ফোরিয়ার সিরিজ, ফোরিয়ার ট্রান্সফর্ম এন্ড ফোরিয়ার অ্যানালিসিস ইন জেনারেল, তারপরে হচ্ছে প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স। যেহেতু অ্যাস্ট্রোনমির অনেক বড় একটা মানে আমাদের বেশিরভাগ টপিকেই উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে আসলে যেটা হয় যে অনেক বেশিরভাগ গবেষণাটাই কি হয় আমাদের ল্যাব বেসড হয়, যে আমরা ল্যাবে একটা ছোট স্যাম্পলে জিনিসটা গবেষণা করে একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করার চেষ্টা করি। যে আমি হয়তো একটা মেডিকেল ডিভাইস বানালাম, ডিভাইসটা আমি একটা ল্যাবে ছোট্ট একটা ডিভাইস করে হয়তো অ্যানিমাল টেস্টিং বা এরকম একটা প্রোটোটাইপ টেস্টিং হয়, বাট অ্যাস্ট্রোনমির ল্যাবরেটরি ইজ দ্য ইউনিভার্স। সো দ্যাটস ওয়াই আমাদের মূল হাতিয়ার জ্যোতির্বিজ্ঞান গবেষণার হচ্ছে আমাদের অবজারভেশন। এবং যখন আমরা আকাশের দিকে তাকাই এবং বিভিন্ন জায়গা থেকে দেখতে চেষ্টা করি, আমাদের খুবই পাওয়ারফুল যেটা টুল সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। কেন স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় একটা জিনিসের যে বিভিন্ন এক্সাম্পল দেখি সেগুলি আসলে স্ট্যান্ডার্ড কিনা, যে যেমন কি বলবো, যেমন হচ্ছে আমি বাংলাদেশের মানুষ, তো আমার স্কিনের একটা কালার আছে, আমার চোখ বা নাকের একটা ধরন আছে, আমার চুলের রং কালো, আমার চোখের রং হয়তো কালো বা বাদামি। তো কেউ যদি বাংলাদেশি মানুষ হিসেবে শুধুমাত্র আমাকে দেখে তখন কি সে আসলে বলতে পারবে যে আচ্ছা বাংলাদেশের সবাই একরকম? কিন্তু আসলে কি তাই? এটা জানার জন্য আমাদের কি দরকার? আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে র্যান্ডমলি তুলে আনা একটা মানুষের স্যাম্পল দরকার, যে ওইসব মানুষের দিকে তাকাবো, তারপর আমরা বলবো আচ্ছা এদের সবার চুলের রং কি, এদের চুলের রং আসলে কালো নাকি বাদামি, এদের চোখ কি উপর দিকে উঠানো নাকি সোজা, মানে ইন জেনারেল, তারপরে চোখের রং কি কালো নাকি বাদামি। ওখান থেকে কি বলবো যে আচ্ছা এরকম দেখতে হলে তখন আমরা তাদের বলবো যে না তারা হচ্ছে বাংলাদেশের মানুষের চেহারা অনেকটা এরকম, বা তাদের বাংলাদেশের মানুষের চুলের রং কালো কেন, কারণ আমি 100 জন মানুষকে দেখছি তাদের চুলের রং কালো, এবং তাদের সবারই চুল কালোর আশেপাশে। তো ওই জন্য বাংলাদেশের মানুষের চুলের রং আমরা ধরে নিতে পারি যে স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে কালো চুল। তো এইরকম এটা ইট ওয়াজ আ ভেরি
র্যান্ডম এক্সাম্পল, সরি ফর দ্যাট, বাট মূলত ব্যাপারটা মানে স্ট্যাটিস্টিক্স এর ব্যাপারটাই ওইরকম যে আমরা আকাশের দিকে যদি তাকাই, আমরা একটা তারাকে দেখি, বললাম যে আচ্ছা ঠিক আছে এই তারাটার রং হচ্ছে এরকম লাল, তো সব তারাই কি আসলে লাল রঙের নাকি, সব তারার টেম্পারেচার কি একরকম নাকি, সব তারার থেকেই কি আমরা সুপারনোভা পাই কিনা, এই বিভিন্ন জিনিসের জন্য আমাদের স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটি খুব বেশি দরকার। তো এবং এই যে ম্যাথমেটিক্স এর বেসটা, এটা আসলে জানা খুবই জরুরি। তো যেটা বললাম যে ক্যালকুলাস, ফুরিয়ার সিরিজ, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, লিনিয়ার অ্যালজেব্রা, এইগুলো যেমন বলবো ম্যাথের ম্যান্ডেটরি স্কিলস, এগুলি আমার অ্যাপ্লিকেশন করার সময় খুবই কাজে লেগেছে, এবং এরপরে আমি যখন হচ্ছে অ্যাডভান্স কোর্স করেছি তখনও প্রিভিয়াস কোর্সের যে এক্সাম এক্সপিরিয়েন্সটা ছিল সেগুলো খুব কাজে লেগেছে। তো তোমার তুমি যেহেতু সিমুলেশন করছো নিরঞ্জন, তোমার নিশ্চয়ই প্রোগ্রামিং রিলেটেড বেশ কিছু করা হয় তাই না? সো তোমার বুয়েটের পড়াশোনার থেকে তোমার প্রোগ্রামিং এর কোন স্কিল বা কোন ব্যাকগ্রাউন্ডে হেল্প করেছে, যদি তুমি সেটা নিয়ে কিছু বলো। আম, তো এটা ব্যাপারটা আমার আমার ক্ষেত্রে বিশেষ করে খুব মজার ব্যাপার। কারণ আমার প্রথম বর্ষে যে প্রোগ্রামিং কোর্সটা ছিল, আমাদের দুটো কোর্স ছিল বুয়েটের ইলেকট্রিক্যালের প্রথম একেবারে এই সেশনে। তো ব্যাপারটা আমি খুবই ভয় পেতাম আসলে এবং খুব বেশ কঠিন একটা সময় ছিল আমার জন্য। তো পরে আস্তে আস্তে প্রোগ্রামিং ব্যাপারটা দেখা যাচ্ছে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করেছি সব কাজেই। এখন আসলে এটা অনেকটা ম্যাথের মতোই হয়ে গেছে যে ম্যাথ যেমন একটা ভাষা, যে ফিজিক্স পড়ি বা কেমিস্ট্রি পড়ি, যাই এমনকি বায়োলজি যাই হোক না কেন, ম্যাথমেটিক্সটা লাগেই। তো বর্তমান সময়ে সায়েন্সে যে ক্ষেত্রেই কাজ করা হোক না কেন, এবং বিশেষত অ্যাস্ট্রোফিজিক্সের মতো ফিল্ডে প্রোগ্রামিংটা আসলে একটা সার্বজনীন ব্যাপার হয়ে গেছে। আমরা জানিয়ে কাজ করি না কেন, প্রোগ্রামিং লাগেই। তো দেখাচ্ছে আমাদের সময় আমরা সি এর মতো ল্যাঙ্গুয়েজ গুলো শেখার চেষ্টা করেছিলাম। আমাদের কারিকুলামে ছিল সি এবং সি প্লাস প্লাস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু ব্যাপার। তো সেগুলোর যে বেসিক আইডিয়া গুলো, যে কিভাবে আসলে আইডিয়া তো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই সেম, জাস্ট লেখার ধরনটা আলাদা হয়। তো সেই যে ফ্লো গুলো, যে লজিকের ফ্লো গুলো কিভাবে যাচ্ছে, আমার প্রিন্ট স্টেটমেন্ট গুলো, বা কিভাবে ফর লুপটা কোথায় চালালে দেখাচ্ছে একটু সুবিধা হবে, বা এই জিনিসগুলো থিংকিং এখন লাইক আ যদি আমি প্রোগ্রামার, পাইথনে করি। হ্যাঁ, হ্যাঁ, থিংকিং লাইক আ প্রোগ্রামার, যে একটা রাইট, অ্যালগরিদম বেসড চিন্তা হ্যাঁ, প্রক্রিয়া যেটা। হ্যাঁ, অ্যালগরিদমের ব্যাপারটাই, হ্যাঁ সেটাই বলতে চাচ্ছিলাম। তো সেটা হচ্ছে খুবই খুবই হেল্পফুল হচ্ছে এখন। তো ফিজিক্স যদিও মূল পার্ট সিমুলেশন বা আমরা যে পড়াশোনা করছি এখন সেটা, কিন্তু সেটাকে ভিজুয়ালাইজ করার জন্য প্রোগ্রামিং এর কোনো বিকল্পই নেই আসলে এখন। তো আমার মূলত এখন দেখা যাচ্ছে ফোরট্রান বা পাইথনে বেশিরভাগ কোডিং করতে হয়। বিশেষত ফিজিক্সের যেসব কোড, সিমুলেশন বেসড কোড লেখা, আমি এখন পর্যন্ত যতগুলো দেখেছি বেশিরভাগই ফোরট্রানের মতো ল্যাঙ্গুয়েজে লেখা, এবং ভিজুয়ালাইজেশনের পার্টটা হচ্ছে পাইথনে করা। তো সেটাই, সেই অ্যালগরিদম ডেভেলপমেন্টের ব্যাপারগুলো এখানে বেশ কাজে লাগছে এখন। তো আই এম গ্ল্যাড দ্যাট আই লার্ন সাম প্রোগ্রামিং ব্যাক ইন মাই আন্ডারগ্র্যাড। হ্যাঁ, ডেফিনেটলি। এবং প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমি আরেকটা জিনিস যেটা যোগ করতে চাই তা হচ্ছে যে অন্যান্য অনেক স্কিলের মতো প্রোগ্রামিংও এমন একটা স্কিল যেটা হচ্ছে আমরা শিখি করার মাধ্যমে, যে আমরা যতই একটা প্রবলেম সলভ করতে চাইবো ততই হচ্ছে আমরা হয়তো একটা ল্যাঙ্গুয়েজের, যেমন অ্যাস্ট্রোনমিতে পাইথন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইন জেনারেল, বা এখন থেকে যদি আমরা 20-40 বছর আগের অ্যাস্ট্রোনমির দিকে চিন্তা করি, বা যেসব কোড অত বছর বছর আগে তৈরি হয়েছে সেগুলি যেমন মোস্টলি ফোরট্রান বেসড ছিল, সময়ের সাথে হচ্ছে সেটা সিতে চলে এসছে বা এখন পাইথনে আসছে। এবং পাইথনের সবচাইতে বড় একটা কি বলবো, একটা বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে পাইথন ওপেন সোর্স। এই জন্য হচ্ছে এই পাইথন সফটওয়্যার ব্যবহারের জন্য বা পাইথনে কোনো নতুন একটা মডিউল তৈরি করার জন্য বা নতুন কোনো টুল তৈরি করার জন্য আলাদা করে কোনো ধরনের পেমেন্টের কোনো কিছু দরকার নেই। যে কেউ যারা কাজ করছে ডেভেলপার হিসেবে তারা করতে পারে, এবং সেই জন্য জ্যোতির্বিজ্ঞানীরা ইন জেনারেল এই রিসোর্সটাকে খুব ভালোভাবে ব্যবহার করে। যেমন পাইথনে একটা অলরেডি একটা লাইব্রেরি সেট আছে, লাইব্রেরি বলতে যেটা আমরা বলি যে
কি বলবো, একটা সেট অফ টুল যেখানে আমি ওয়ান বাই ওয়ান, লাইন বাই লাইন কোডিং না করেও আমরা একটা, যেমন আমি যদি একটা তারার স্পেকট্রাম থেকে হয়তো আমি জানতে চাই যে আচ্ছা কি বলবো, অথবা একটা জিনিসের রেডশিপ থেকে আমি জানতে চাই যে সেটা তার লুক ব্যাক ইয়ার কত, এটার বয়স কত মহাবিশ্বে, এই জিনিসটা জানার জন্য একটা ম্যাথমেটিক্যাল প্রসিডিওর আছে, একটা থিওরি আছে। কিন্তু সেটা তো আসলে একবার যদি আমি জানি, প্রত্যেকবারই তো ওই তথ্যটা জানার জন্য জিনিসটার মধ্য দিয়ে আসার কোনো প্রয়োজন নেই। তো পাইথনে যে অ্যাস্ট্রোপাই বলে যে লাইব্রেরিটা আছে, হ্যাঁ, সেখানে অ্যাস্ট্রোপাই। এই সুবিধাগুলো আছে, বা কসমোলজির প্যাকেজ গুলো আছে, যে আমাকে বারবার বলে দিতে হবে না যে আচ্ছা আমি ল্যামডা সিডিএম কসমোলজি ইউজ করতে চাই বা অন্য কসমোলজি ইউজ করতে চাই। তো সেটার জন্য এই তথ্য আমি কসমোলজির কথা বললেই ওরা হচ্ছে এই তথ্যগুলো ওখানে প্রি বাই ডিফল্ট সেভ করা আছে। তো কিন্তু ওই যে যেটা বললাম যে এগুলি আসলে পরবর্তীতে আসবে, তবে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কিভাবে কাজ করে। আমি একটা জিনিস, একটা আয়তক্ষেত্রের যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, আমি কিভাবে আগাবো? আমি প্রথমে তার দৈর্ঘ্য নেব, প্রস্থ নেব, তারপরে একটা আমার ফর্মুলা লাগবে যেটা দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আমাকে এই ক্ষেত্রফলটা দেবে। সো এভাবে হচ্ছে এই যে প্রসেসটা ব্যবহার করা হচ্ছে প্রোগ্রামিং এর। কোনো বিশেষ ল্যাঙ্গুয়েজ যদি কেউ শিখতে চায় তাহলে আমি বলবো ডেফিনেটলি গো ফর পাইথন, বিকজ দ্যাটস নাও লাইক দ্য মোস্ট ইউজফুল টুল এন্ড দ্য মোস্ট রাইট। ভার্সেটাইল পসিবল। তবে না জানলেও কোনো সমস্যা নেই, প্রোগ্রামিং এ একটা ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলাটা আসলে সহজ। ওই নিরঞ্জন যেটা বললো যে প্রোগ্রামিংটা কিভাবে একটা টুল হিসেবে ব্যবহার করা যায় সমস্যা সমাধানের জন্য, সেটা আসলে বেশি জরুরি এখানে। আর এরপরে যেহেতু ম্যাথ আর প্রোগ্রামিং নিয়ে কথা হয়ে গেল, বাট এই দুটোই হচ্ছে বলা যায় যে বিজ্ঞানের ভাষা হচ্ছে ম্যাথমেটিক্স, এবং বিজ্ঞান এই ভাষাটাকে হচ্ছে প্রয়োগ করার মাধ্যম হচ্ছে আমাদের প্রোগ্রামিং প্রোগ্রামিং। স্কিলস। কিন্তু মূল যে ব্যাপারটা যে অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্স, তো ফিজিক্সের ক্ষেত্রে আসলে কি কি জানতে হয়। তো এইটা নিয়ে আমরা কিছু বলার আগে আমি হচ্ছে আমার ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি যখন মাস্টার্স করতে আসি ইউরোপে, তখন হচ্ছে আমার মানে ওই মাস্টার্স প্রোগ্রামটা যেটা ছিল যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের থেকেই অনেকে ছিল আমাদের প্রোগ্রামটাতে। আমরা 19 জন পার্টিসিপেন্টস ছিলাম এখানে, আমরা 14টা বিভিন্ন দেশ থেকে এসেছি, আমাদের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ছিল। আমি ইঞ্জিনিয়ারিং এর ছিলাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছিলাম, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টস ছিল, ম্যাথমেটিক্স এর ছিল, পিওর ফিজিক্স এর ছিল, কসমোলজির ছিল, থিওরিটিক্যাল ফিজিক্স এর ছিল, লাইক অনেক বিভিন্ন টপিকের ছিল। কিন্তু ওই সব ফিল্ড থেকে এসে যখন আমরা জ্যোতির্বিজ্ঞান পড়তে শুরু করলাম, তাহলে আমাদের কমন কি কোন নলেজটা থাকা একান্তই ম্যান্ডেটরি, সেটার একটা খুব ভালো গাইডলাইন আসলে আমার কাছে ওই প্রোগ্রাম থেকে আছে। তাহলে আমরা যখন আসি, প্রোগ্রামে আসার আগে আমাদেরকে একটা টপিকের লিস্ট ধরিয়ে দেওয়া হয় যে এটা হচ্ছে ফিজিক্স আর ম্যাথমেটিক্স এর টপিকের লিস্ট, তোমরা যেই ব্যাকগ্রাউন্ডেরই হও না কেন এই টপিকগুলো পড়ে আসো। এই প্রোগ্রাম শুরু হওয়ার পরে 2 সপ্তাহ পরে আমাদের একটা টেস্ট হবে, এই টেস্টে এই টপিকগুলোর উপরে বিভিন্ন প্রবলেম সলভিং থাকবে। সেগুলিতে যদি আমরা পাশ করে যেতে পারি, তার মানে হচ্ছে আমাদের অ্যাটলিস্ট এই প্রোগ্রামটার যে পরবর্তী কন্টেন্ট গুলো আছে সেগুলো আমাদের পক্ষে বোঝা সহজ হবে। তার মানে অ্যাস্ট্রোনমি পড়তে গেলে আমাদের যে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স এর যে বেসিক, যে একেবারে বেসিক এর থেকেও বেসিক যে ফান্ডামেন্টাল নলেজটুকু দরকার, সেটা নিয়ে আসলে একটা ধারণা। তো আমি আসলে জিনিসটাকে বদল করিনি কিছুই, আমি জাস্ট হচ্ছে ফাইলটা একটু শেয়ার করতে চাই কিছুক্ষণের জন্য। আমরা অবশ্যই। টপিকটা দেখছি, তবে এখানে যেসব টপিকের কথা লেখা আছে যদি আমাদের যারা ভিউয়ার্স আছে তারা যদি চান আপনারা কমেন্টে জানাতে পারেন, আমরা তাহলে চেষ্টা করব এই টপিকগুলোকে আলাদা করে একটা ফাইলে সেভ করে শেয়ার করা সবার জন্য। আমি হ্যাঁ, এবং আমাদের কমেন্ট সেকশনে কিছু প্রশ্ন আসছে আপু, সেগুলো আমরা আস্তে আস্তে আশা করি আলোচনা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি জাস্ট এই ফিজিক্সের ব্যাপারটা দেখিয়ে তারপর আমরা প্রশ্ন অবশ্যই, তুলে চলে যাই, কারণ অবশ্যই, অবশ্যই। হুম, আচ্ছা আমি এই ফাইলটা শেয়ার করছি, দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে মানে প্রথমে যেহেতু আমার প্রোগ্রামের ব্যাপারে ছিল তো ওই সব নিয়ে কিছু লেখা, তবে মেইন জিনিসটা হচ্ছে যে এলিমেন্টারি ফিজিক্স কনসেপ্টস আর ফিজিক্যাল কনসেপ্টস। তো এখানে আমাদের খুবই চেনা জানা নামগুলোর বাইরে আসলে কিন্তু তেমন কিছু নেই, যে এখানে যে দেখা যাচ্ছে যে ক্লাসিক্যাল মেকানিক্স, just Newton's law, inertial frames and Galilean invariance, force, work and energy, then conservation laws, excuse me, then rotational motions in the plane and central forces, non-inertial reference frames and the Coriolis force. তো হয়তো এমন হতে পারে যে যারা বাংলা মিডিয়ামে এখন পড়াশোনা করছে দেশ থেকে, তাদের কাছে কিছু নাম দেখে মনে হতে পারে যে আচ্ছা এগুলি আই ডোন্ট নো এগুলির মানে কি। তবে কথা হচ্ছে আমরা আসলে বাংলা মিডিয়ামে পড়াশোনার সময় তো আসলে বাংলা অনুবাদটা পড়ে থাকি, তো এই নামগুলো লিখে আই উড সে জাস্ট গুগল সার্চ করলেই জানা যাবে যে আসলে এটা আমরা পড়ে এসেছি, এগুলার কোনোটাই হচ্ছে
মানে কি বলবো, বেশিরভাগই আমার মনে হয় হাই স্কুল ফিজিক্সে মানে এইচএসসি ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ার আমরা পড়ে আসছি। আর কিছু জিনিস যেমন লাগরাঞ্জিয়ান এন্ড হ্যামিল্টনিয়ান ফর্মালিজম এগুলি হয়তো মানে আন্ডারগ্রেড লেভেলের, বাট এটা একেবারে আম, আহ, তবে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ফর মাস্টার স্টাডি, সো ডেফিনেটলি এর মধ্যে অনেক কিছু আছে যেগুলি আন্ডারগ্রেড লেভেলে শেখার। তারপরে যেমন বেসিক থার্মোডাইনামিক্স আছে, ওয়েভ এন্ড অপটিক্স আছে, ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স আছে। তো হ্যাঁ তারপরে কিছু বেসিক কোয়ান্টাম মেকানিক্স অফ কোর্স খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে অ্যাটমিক নিউক্লিয়ার এন্ড পার্টিকেল ফিজিক্স এন্ড স্পেশাল রিলেটিভিটি। সো আর ম্যাথমেটিক্যাল মেথডস যদি আমরা কুইকলি দেখি যে অ্যারিথমেটিক, জিওমেট্রি, অ্যালজেব্রা, ক্যালকুলাস, মনে পারে যে অ্যালজেব্রা, এক্সকিউজ মি। তো মানে ব্যাপারটা অনেকটা এরকমই যে ম্যাথমেটিক্স এর যে বেসিক আইডিয়া, এখান থেকে আমরা শুরু করে ক্যালকুলাস, অ্যানালিসিস, লিনিয়ার অ্যালজেব্রা, ভেক্টর, কমপ্লেক্স এন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশনস, তারপরে হচ্ছে এলিমেন্টারি প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স এন্ড এরর অ্যানালিসিস। এই এগুলি যেই টপিকগুলো নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করলাম যে এগুলিই লাগে। এবং ফিজিক্সেও যে টপিক, এটা হচ্ছে আমাদের এইচএসসি ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ারের যে বই দুটো, আমার মনে হয় ওগুলো থেকেই আমরা বেশিরভাগ ফান্ডামেন্টাল কনসেপ্টস আমরা ওখান থেকে পেতে পারি, যদি ওই বইগুলো আসলে পরীক্ষায় অ্যান্সার দেওয়ার জন্য না পড়ে আমরা আসলে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য পড়ি। তোমার কি মনে হয়? হ্যাঁ, সেটা অবশ্যই আপু। আমাদের আমার এখন পর্যন্ত যেটা মনে হয়েছে এখানে, এমনকি এখানকার যে হাই স্কুল দেখা যাচ্ছে বা কিছু কারিকুলামের চেয়েও আমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসটা অন্তত আমরা আমাদের সময় যেটা পড়ে এসেছিলাম সেটা কিন্তু একেবারে খারাপ না। মানে যে জিনিসগুলো কভার করা হয় বেশ বেসিক এবং আন্ডারগ্রেডের একটা শক্ত ভিত্তি হিসেবে খুবই ভালো। যে ধরনের ম্যাথমেটিক্স আমাদেরকে শেখানো হয় বা যে ধরনের ফিজিক্স গুলো শেখানো হয়, এখানে আমার একটা ছোট্ট একটা সাজেশন থাকতে পারে যারা এখন উচ্চ মাধ্যমিকে যারা এখানে আছে তাদের প্রতি, যে অনেক সময়, সব সময় আসলে যে টার্মিনোলজি গুলো থাকে বাংলায়, সেগুলোর পাশে ইংরেজি টার্মিনোলজিটাও কিন্তু লেখা থাকে বইয়ে। তো অবশ্যই অবশ্যই সেটার দিকে খেয়াল করা যে আসলে আমি যেটা বাংলায় এখন শিখছি সেটা আসলে ইংরেজিতে কি হয় ব্যাপারটা। এই কানেকশনটা থাকা খুবই জরুরি আমার মনে হয়, কেননা পরবর্তীতে আহ, স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনাটা বেশিরভাগই এখন আসলে ইংরেজি ছাড়া উপায় নেই। তো ওই জিনিসগুলো যাতে সবাই একটু খেয়াল রাখে, যে যাতে এই কানেকশনটা থাকে। হ্যাঁ, আর ইংরেজির কথা যেখানে বললে, এখানে আমার আরেকটু ছোট করে যোগ করে দেওয়া ভালো যে বিশ্বের বিভিন্ন দেশেই মানে হায়ার স্টাডিজের জন্য যখন মানুষ যায়, দেখা যায় যে অন্ততপক্ষে স্নাতক পর্যন্ত, যে মানে আন্ডার গ্রাজুয়েট পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে বা লাইক রাশিয়ায় বা হচ্ছে জাপান, কোরিয়াতে, সব জায়গাতেই আন্ডার গ্রাজুয়েটটা অ্যাটলিস্ট ওই নিজস্ব দেশের ভাষায় পড়ানো হয়। কারণ এখানে তাদের কথা হচ্ছে যে আমি আমার দেশের ভাষা থাকতে বা টেকনোলজি থাকতে আমি অন্য দেশের ইংরেজি ভাষাতেই কেন আমাকে পড়তে হবে। তবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং বা ল বা এরকম সোশ্যাল সায়েন্সের টপিক গুলোতে হায়ার স্টাডিতেও অনেক সময় ঠিক ইংরেজি থাকে না, ওই দেশের ভাষাতেও হয়তো বেশি অনেক ক্লাস বা ইভেন থিসিসও হয়। কিন্তু অ্যাস্ট্রোনমি এমন একটা ফিল্ড যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ছাড়া সম্ভব না। কারণ আমাদের অ্যাস্ট্রোনমির ব্যাপ্তি বা অ্যাস্ট্রোনমির ব্যাপারে আমাদের নলেজের পরিসর এখন এত বেড়েছে যে আমরা যদি শুধুমাত্র ওই যে মহাকাশের দিকে তাকানোর যদি কথা বলি, এক টেলিস্কোপের কথা বলি, ব্যক্তিগত মালিকানা বা দেশ মালিকানার কোনো টেলিস্কোপ যতটুকু বড় হতে পারে, মানে যতটুকু টাকা ইনভেস্ট করা পসিবল, ওই সাইজের টেলিস্কোপ দিয়ে আসলে একেবারে স্টেট অফ দ্য আর্ট হাইয়েস্ট কোয়ালিটি সায়েন্স সব সময় পসিবল না। কিছু ক্ষেত্রে অবশ্যই সম্ভব। তবে যেহেতু আমরা গবেষক এবং আমরা চাই নিত্য নতুন আরো বেশি করে জানতে, তো জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের অনেক বেশি পাওয়ারফুল ইনস্ট্রুমেন্টেশন লাগে। এবং অন্য এবং আরেকটা যেটা, যে স্পেস মিশন গুলো করার জন্য যে স্পেস টেলিস্কোপ চালু করা বা হচ্ছে স্পেসে কোনো একটা অন্য গ্রহে বা কোনো উপগ্রহে যদি আমরা একটা মিশন পাঠাতে চাই, এই জন্য যে পরিমাণে খরচ এবং এই মিশনের পেছনে যে সাইন্টিফিক কিউরিওসিটিটা আছে, এই সবগুলোই বেস্ট সার্ভ করে যখন হচ্ছে জিনিসটা ইন্টারন্যাশনালি হয়। তো এই জন্য অ্যাস্ট্রোনমিতে কিন্তু বেশিরভাগ দেশে, যেমন আমি এখন নেদারল্যান্ডসে আছি, এখানে বেশিরভাগ ইউনিভার্সিটিতে এখন আন্ডার গ্রাজুয়েটেও অ্যাস্ট্রোনমি ইংরেজিতে হয়। কারণ ছাত্রছাত্রীদেরকে ছোট থেকেই আর কি পরিচিত করানো ব্যাপারটার সাথে, যে যখন তুমি এই সায়েন্সটা নিয়ে যখন তুমি জানতে চাও, তোমাকে এই সায়েন্সটা বোঝা এবং অন্যকে বোঝানোর ব্যাপারটা তো একটা কমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারাটা ইট হেল্পস। আমি বলবো না যে এটা ম্যান্ডেটরি এবং
কোনো দেশের পার্টিকুলার অ্যাকসেন্টে কথা না বলতে পারলে তোমাকে কেউ বিজ্ঞানী হিসেবে মানবে না, দ্যাটস কমপ্লিটলি আননেসেসারি। কিন্তু কথা হচ্ছে যে অন্ততপক্ষে বিজ্ঞানের যে টার্মগুলো আছে সেগুলি বোঝা এবং অন্যদেরকে বুঝাতে পারার মতো স্কিলটুকু ডেভেলপ করাও আই থিঙ্ক ইট হেল্পস। সো বাইরে পড়াশোনা করতে চাইলে যেমন আমাদের অবশ্যই বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিক্স, ম্যাথস এবং প্রোগ্রামিং স্কিল, পাশাপাশি আরেকটা যেটা এখানে আমাদের আলোচনায় আসেনি সেটা হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। কারণ অ্যাস্ট্রোনমি এখন এত বেশি, ওই যে বললাম, ব্যাপ্তি এতই বড় যে অ্যাস্ট্রোনমির ব্রাঞ্চই আছে যেটাকে অ্যাস্ট্রোকেমিস্ট্রি বলে, যে সেখানে হচ্ছে মহাকাশে আমরা যখন, এবং অবশ্যই অ্যাস্ট্রোবায়োলজি, যে আমরা মহাকাশে জীবনের সিগনেচার যদি আমরা খুঁজতে চাই অন্য গ্রহ বা অন্য কোনো স্যাটেলাইটে খুঁজতে চাই, সেই জন্য আমাদের জীবনের সিগনেচার খুঁজতে চাইলে আমাদের জীবনকে জানতে হবে আসলে জীবন বলতে আমরা কি বুঝি, এবং সেই জীবন বলতে আমরা কি বুঝি। আমরা বলতে পারি যে হ্যাঁ আমি একটা ভাইরাস বা একটা ব্যাকটেরিয়া, ওইটা হচ্ছে একটা মিনিমাম সাইজ অফ লাইফ, কিন্তু আসলে আমি যদি সেটাকে আরেকটু বিশ্লেষণ করি, সেটার সাইন অফ লাইফ আসলে প্রেজেন্স অফ পার্টিকুলার কেমিক্যাল। যেমন পৃথিবীতে লাইফের সিগনেচার আসলে পৃথিবী, অন্য দূর থেকে যদি কেউ পৃথিবীকে দেখে আমরা হয়তো বলবো যে জীবন আছে, কারণ এখানে আমি নাইট্রোজেন দেখতে পাচ্ছি, অক্সিজেন দেখতে পাচ্ছি, মিথেন দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে ভাইটাল সায়েন্স, এবং ওয়াটার মলিকিউলস দেখতে পাচ্ছি। তো এই কেমিক্যাল গুলো আসলে মহাকাশে বা অন্যান্য গ্রহের যেই আবহমণ্ডল সেখানে ডিটেক্ট করতে পারাটাও জ্যোতির্বিজ্ঞানের অনেক বড় একটা গবেষণার ক্ষেত্র। তাই যদি কারো পার্টিকুলারলি সেই দিকে ইন্টারেস্ট থাকে, ডেফিনেটলি ইউ হ্যাভ টু বিল্ড ইউর নলেজ ইন কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। তো যেটা বললাম যে আমরা শুরুতেই নিরঞ্জন যেটা বলে শুরু করেছিল যে জ্যোতির্বিজ্ঞানের ব্যাপ্তি তো আসলে অনেক বড় এবং নানান ভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করা যায়। আমরা হয়তো একটা সেশন এটা নিয়েও করতে পারি পরবর্তীতে, যে আসলে জ্যোতির্পদার্থবিজ্ঞান বা জ্যোতির্বিজ্ঞানের শাখা এবং ব্যাপ্তি আসলে এখন কতটুকু। আমরা জ্যোতির্বিজ্ঞান বলতে যেটা বুঝাই যে না একটা টেলিস্কোপ দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবো, অথবা হচ্ছে আমরা খুব খটোমটো কিছু ম্যাথ এবং জেনারেল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে কাজ করবো, আসলে কি ওটাই জ্যোতির্বিজ্ঞান, নাকি আসলে কতটুকু, লাইক হোয়াট এক্সপ্যান্স? এখন বোধহয় সেই টেলিস্কোপের পিছনে চোখ রাখার চেয়ে জ্যোতির্বিজ্ঞানের সম্ভবত কম্পিউটার স্ক্রিনেই বেশিক্ষণ তাকিয়ে থাকেন। মানে আমি গত 4 বছরের বেশি হলো আমি একাডেমিক্যালি অ্যাস্ট্রোনমি পারসিউ করছি। আমি 2016 থেকে হচ্ছে আমার মাস্টার্স শুরু করি। এখন পর্যন্ত আমি I have been to some observatories, but ওগুলি রিসার্চের জন্য না, লিটারালি জাস্ট ফর ফান, যে হ্যাঁ হয়তো একটা এরকম ইউনিভার্সিটির আন্ডারে একটা টেলিস্কোপ আছে, আমরা ওখানে গিয়ে ইয়া দেখলাম, লাইক কিছু নেবিউলা দেখলাম, অথবা আমরা স্টার ক্লাস্টার দেখলাম, গ্যালাক্সি দেখলাম, খুবই শান্তি লাগলো দেখে যে ওয়াও দ্যাটস বিউটিফুল। কিন্তু রিসার্চের জন্য মানে কম্পিউটার অ্যান্ড ডেটাবেস, প্রোগ্রামিং অ্যান্ড a lot of reading, অনেক অনেক পেপার পড়া। সো যাই হোক, ওগুলি নিয়েও আমরা হয়তো পরে আরেকটু ডিটেইলে কথা বলতে পারি, ইফ আমাদের যারা লাইভে আসছে তারা যদি চায়। তো এই আর কি মোটামুটি বেসিক। হ্যাঁ, এখানে কিছু প্রশ্ন আসছিল আপু, তো আমি যদি ছোটখাটো দু একটা করে তুলে আনতে পারি। প্রথমেই ইমরান বলেছেন বাংলাদেশে এটা পসিবল কিনা। এটা বলতে আমার মনে হচ্ছে যে উনি অ্যাস্ট্রোফিজিক্সে পড়াশোনাকে বোঝাচ্ছেন। আচ্ছা, যদি জ্যোতির্বিজ্ঞানে পড়াশোনা, আমার মনে হয় উনি অলরেডি তার প্রশ্নের উত্তর কিছুটা পেয়ে গিয়েছেন, যে বাংলাদেশে এখন পর্যন্ত পিওরলি জ্যোতির্বিজ্ঞানের কোনো পড়াশোনার মানে কোনো টপিক কোনো ইউনিভার্সিটিতে আছে বলে আমি জানি না। কিছু ইউনিভার্সিটিতে হচ্ছে ফিজিক্সে পড়াশোনা করলে অ্যাস্ট্রোনমির হয়তো দুটো একটা কোর্স নেওয়া যায়, তবে একেবারে পিওরলি অ্যাস্ট্রোনমি মেজর বা কসমোলজি মেজরে কোনো কিছু পড়ার অপশন নেই। আর এর পরে যেটা আসে যে গবেষণা, যে আন্ডারগ্রেডে আমি হয়তো ফিজিক্স পড়লাম, তারপর আমি দেশে থেকে গবেষণা যদি করতে চাই, এটার উত্তর আসলে লাইক কি বলবো, একটু ফোল্ডের একটা অ্যান্সার হবে যে ইজ ইট পসিবল? ইয়েস, বাংলাদেশ থেকে অবশ্যই পসিবল। কারণ আসলে এখন জ্যোতির্বিজ্ঞানের রিসার্চের যে ধরনটা বললাম, যে দেশের মাটিতে কোনো আমাদের টেলিস্কোপ প্রয়োজন নেই। যদি আমরা একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সায়েন্স করতে চাই, আমাদের দেশের মাটিতে টেলিস্কোপের প্রয়োজন নেই, বা আমার ঘরের ব্যাকইয়ার্ডেও টেলিস্কোপের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে একটা স্ট্রং ফিজিক্স, ম্যাথমেটিক্স, প্রোগ্রামিং এবং অ্যাস্ট্রোনমি রিলেটেড নলেজের একটা বেস তৈরি করা, এবং আমাদের ইন্টারন্যাশনাল কোলাবোরেশন প্রয়োজন, যে আমরা বিভিন্ন রিসার্চ টিমের সাথে কাজ করে যে একটা গবেষণায় তো আসলে
অনেক ক্ষেত্র থাকে। ধর ওই যে যেটা আমরা বলছিলাম যে অ্যাস্ট্রোনমির গবেষণায় আমরা আকাশের দিকে তাকিয়ে ডেটা কালেকশনের একটা ব্যাপার আছে, সেই ডেটা অ্যানালিসিসের একটা ব্যাপার আছে, সেই ডেটার সাথে থিওরি ম্যাচিং করার একটা ব্যাপার আছে, সিমুলেশন করার একটা ব্যাপার আছে, সিমুলেশন থেকে ডেটা পাওয়ার ব্যাপার আছে। এই অবজারভেশন এবং সিমুলেশন থেকে যে ভিন্ন ভিন্ন আমরা তথ্য পাই, সেই তথ্যগুলো একটার সাথে একটা কম্পেয়ার করে আসলে আমাদের থিওরি অ্যান্ড অবজারভেশন একই কথা বলছে কিনা আমাদের এই জিনিস দেখার ব্যাপার আছে। তো গবেষণার নানান ধরন আছে, এবং শুধুমাত্র হয়তো ওই যে গ্রাউন্ড বেসড টেলিস্কোপ সিস্টেম তৈরি করার বাদে বাকি যত রকম গবেষণার ধরন আছে সবকিছুই আমি বলবো বাংলাদেশ থেকে করা সম্ভব। কিন্তু এখানে কোলাবোরেশন প্রয়োজন, এবং যাদের কাছে আসলে একটা ইনস্টিটিউশনাল স্ট্রাকচার তৈরি করার ক্ষমতা আছে তাদের উদ্যোগ এবং ইচ্ছা প্রয়োজন। তো হ্যাঁ, এটাই আসলে উত্তর। এবং এখানে যেটা যোগ করা যাবে, যেমন আপনি যেটা বললেন যে বেশিরভাগ দেশই আসলে এখন টেলিস্কোপ, সেরকম শক্তিশালী টেলিস্কোপ বা মানমন্দির এগুলো খুব বেশি নেই। তো দেখা যাচ্ছে সেই ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ব্যাপারটা চলেই আসে। দেখা যাচ্ছে যে কোনো দেশ থেকেই কেউ একজন হয়তো হাবল স্পেস টেলিস্কোপ বা স্পিটজার বা প্ল্যাঙ্ক যে কোনো সেটার একটা টেলিস্কোপ টাইমের জন্য আবেদন করতে পারে, বা কোনো একটা অবজারভেটরিতে। ব্যাপারগুলো এখন অনেকটাই এরকম একটা কোলাবোরেশন ব্যাপারে চলে গেছে। এক্স্যাক্টলি। এবং এই কোলাবোরেশনের ক্ষেত্রে আরেকটা জিনিস যেমন বলা যায়, আমি একটু বেশি ডিটেইলড হয়ে যায় তারপরেও বলি, যে ওই যে একটা যেটা বললে যে যেসব ইনস্টিটিউশন বা যে সকল কি বলবো টেলিস্কোপস অলরেডি কাজ করছে তাদেরকে আমরা রিসার্চের প্রপোজাল দিতে পারি যে আমরা তাদের ভিউইং টাইম ব্যবহার করবো, যে ওই টেলিস্কোপটা ব্যবহার করে আমি এত দিনে যে অমুক তারিখে অমুক সময়ে আমি এই অবজেক্টটা দেখতে চাই। এবং প্রতি বছর তারা এই ধরনের প্রপোজালের আসলে ওপেন করে। এবং আরেকটা জিনিস, ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের আরেকটা কেন দরকার, যে হয়তো একটা দেশের কাছে রিসার্চের ব্যয় করার জন্য টাকা রয়েছে, তাদের হয়তো একটা টেলিস্কোপের অর্ধেকটাই করে ফেলার মতো ফাইন্যান্সিয়াল সাপোর্ট তারা দিতে পারবে, কিন্তু তাদের দেশটা হয়তো আসলে এরকম একটা টেলিস্কোপ তৈরি করার জন্য একটা ভালো জায়গায় নেই। যেমন নেদারল্যান্ডসের কথাই যদি ধরি, নেদারল্যান্ডের মানে ভূমির আকার মানে মানে কি বলে জিওলজি, ভূতত্ত্ব অনেকটাই বাংলাদেশের মতো, এটা একটা রিভার ডেল্টা। তো নেদারল্যান্ড খুবই সমতল, এখানে কোনো পাহাড় পর্বত নেই, এখানে লাইট পলিউশন যথেষ্ট বেশি, কারণ পাহাড় পর্বত থাকলে একটু উপরে চলে যায়, সেখানে হচ্ছে চারপাশের হ্যাঁ, গ্রাউন্ড বেসড আলো আসলে কমে আসে। কিন্তু নেদারল্যান্ডে সেরকম কিছু নেই। কিন্তু নেদারল্যান্ডের সরকারের একে হচ্ছে তাদের সেই ফাইন্যান্সিয়াল কন্ডিশন আছে, তার পাশাপাশি হচ্ছে তাদের অনেক বছরের মানে কয়েকশো বছরের তাদের গবেষণার একটা ইতিহাস আছে, যে তারা আসলে বিভিন্ন সায়েন্টিফিক গবেষণায় খরচটা করতেও চায়। তো তারা এই জন্য কি করে, তারা যেমন যে চিলিতে বা সাউথ আমেরিকার কিছু কান্ট্রিতে বা কি বলে মানে সাউদার্ন হেমিস্ফিয়ার, পৃথিবীর দক্ষিণ গোলার্ধে বেশ কিছু জায়গা আছে যেখানে আসলে আকাশের দিকে তাকানোর জন্য একেবারে আদর্শ। যেমন চিলির আটাকামা মরুভূমি আছে, আতাকামা। যেটা পৃথিবীতে সবচাইতে ড্রাইয়েস্ট জায়গাগুলোর মধ্যে একটা, সবচাইতে উঁচু, সেখানে লাইট পলিউশন বলতে কিছুই নেই, কারণ দূর দূর পর্যন্ত কোনো মানুষই নেই। তো দ্যাটস লাইক দ্য পারফেক্ট প্লেস ফর লাইক দ্য ড্রিম প্লেস ফর অ্যান অ্যাস্ট্রোনমার। তো আটাকামাতে জ্যোতির্বিজ্ঞানীরা কি করলো, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা ফান্ড কালেক্ট করে ওইখানে আটাকামা লার্জ মিলিমিটার অ্যারে বা আলমা নামের একটা টেলিস্কোপ তৈরি করা হয়। কারণ ওই দেশের হয়তো পারফেক্ট লোকেশন আছে, তাদের হয়তো টাকা নেই, অন্য দেশের হয়তো টাকা আছে, পারফেক্ট লোকেশন নেই, আরেক দেশের হয়তো দুইটার কিছুই নেই, কিন্তু তাদের ইনস্ট্রুমেন্ট বানানোর এক্সপার্টিস আছে। তো এই সব কিছু মিলে আমরা যখন কোলাবোরেট করে একটা ডিভাইস তৈরি করলাম, নাও আলমা ইজ গিভিং আস অ্যামেজিং ভিউ অফ দ্য ইউনিভার্স, যেটা আসলে কোনো একা দেশের পক্ষে কখনোই পসিবল ছিল না। তো that's অবশ্যই। another beauty of international হ্যাঁ, collaboration in astronomy, I think. So এবং এখানে একটা আমরা তো বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির যারা আছে তারাও একটা আলোচনা হচ্ছিল মাঝে, যে বাংলাদেশে একটা মানমন্দির আম, তৈরির একটা ব্যাপার নিয়ে, সেটা নিয়ে সম্ভবত পরে আরো কিছু আলোচনা করা সম্ভব হলে হতে পারে। mhm. আম, আর এখানে আরেকটা প্রশ্ন আছে যে, আচ্ছা এটা অবশ্য ফার্স্ট সিমসা এখানে রিপ্লাই দিয়েছেন। মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য কি? আজকে আমাদের সেশনটা যদিও মঙ্গল গ্রহকে নিয়ে করার কথা ছিল, আম, এলি যদি মাইশা মাইশা আসলে আমাদের সাথে শেষ মুহূর্তে যোগ দিতে পারলেন না হ্যাঁ। আহ, তো কারিগরি ত্রুটির কারণে। তো আমার বৈশিষ্ট্য বলতে আমার মনে হচ্ছে উনি পৃথিবীর যেমন বৈশিষ্ট্য, যেটা আমরা বলতে পারি যে বেশিরভাগই পানি, যে H2O নিয়ে হুম, সারফেস লেভেলে বেশিরভাগই পানি, বা সেন্টারে যে জিওলজিক্যাল অ্যাক্টিভিটিস, যেটা ম্যাগমা বা সে ধরনের কিছু জিওলজিক্যাল অ্যাক্টিভিটিস আছে। তো মঙ্গল গ্রহে সেটা কিরকম পর্যায়ে, সেটা নিয়ে সম্ভবত উনি প্রশ্ন করেছেন বা
তো সেখানে আমরা বলতে পারি যে মূলত আমরা তো দেখি যে অবজারভেশনালি মঙ্গল একটা রেড, ইটস কল্ড দ্য রেড প্ল্যানেট। মূলত এটার কারণ হচ্ছে সারফেসের বিভিন্ন কম্পোনেন্টে আয়রনের আধিক্য, আমি যদি ভুল না করি আপু। ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের বিভিন্ন রোভার এখন ওখানে মানে হিউম্যান মেড কিছু রোভার ওখানে এখন সারফেসের কেমিস্ট্রি গুলো নিয়ে কাজ করছে। তো সেখানকার বিভিন্ন সারফেসের স্কার দেখে বোঝা যায় যে ওইসব জায়গায় কোনো কোনো একটা সময় ফ্লো ছিল, পানির ফ্লো ছিল। মঙ্গোলীয় মানুষের আগ্রহের অন্যতম কারণ হচ্ছে সেখানে পানির অস্তিত্বের একটা সম্ভাবনা থাকা, যেটা জীবন ধারণের জন্য যে কোনো আমাদের আমরা যে ধরনের লাইফ ফর্মকে জানি বা লাইফ ফর্ম যেভাবে হতে পারে, আমাদের যে আইডিয়াটা, পানি সেটার জন্য খুবই প্রয়োজনীয়। তো মঙ্গোলিয়া আমাদের আগ্রহের এটা অন্যতম মূল কারণ যে সেখানে পানির অস্তিত্ব থাকার সম্ভাবনা, যেটা হয়তো ভবিষ্যতে সেখানে আমাদের মানব সভ্যতা বা অন্য অলরেডি কোনো প্রাণী আছে কিনা বা সেখানে আমাদের মানব সভ্যতাকে বিস্তার করার কোনো সম্ভাবনা আছে কিনা সেটা নিয়ে স্টাডিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপুর এখানে যদি কিছু অ্যাড করে। না, এখানে আসলে যা বললে দ্যাটস ডেফিনেটলি কারেক্ট। জাস্ট বলবো যে পানির অস্তিত্ব থাকাটা অবশ্যই আমাদের কৌতূহলের বা আমাদের কি বলে ইন্সপিরেশনের একটা মূল কারণ, কিন্তু তার পাশাপাশি যেমন আরেকটা খুবই খুবই সহজ কারণ হচ্ছে এটা আমাদের আসলে কাছে। পৃথিবী থেকে বৃহস্পতি বা শনির কোনো চাঁদে যাওয়ার একটা মিশন যেই পরিমাণে ব্যয়বহুল এবং যেই পরিমাণে ক্যালকুলেশন এবং এফোর্ট প্রয়োজন, তার থেকে মঙ্গলে যাওয়াটা তুলনামূলকভাবে সহজ। এবং এইটাও একটা বড় কারণ যে আমরা যে যতটুকু করতে পারি দেখি, কারণ মঙ্গল আমাদের কাছে, মঙ্গলের সাথে পৃথিবীর সামঞ্জস্য থাকলেও আমরা আসলে অমিলই অনেক বেশি পেয়েছি। যেমন প্রথম কথা হচ্ছে যে মঙ্গল পৃথিবীর দিকে তাকালে, আকাশ থেকে মানে স্পেস থেকে পৃথিবীতে তাকালে দেখা যায় নীল সবুজ ধরনের একটা গ্রহ, তাতে সাদা সাদা ছোপ মেঘ ছড়িয়ে বেড়াচ্ছে, পানি দেখা যাচ্ছে, ইটস বিউটিফুল এন্ড ইট লুকস ভেরি অ্যালাইভ। কিন্তু মঙ্গল গ্রহের দিকে তাকালে কি মনে হয়? ইটস অ্যান অ্যাংরি প্ল্যানেট। যে জন্য আমরা যে মঙ্গলের নামটা যে মার্স হয়েছে এরিস থেকে, যে রোমানদের যুদ্ধের দেবতা, কারণ সবসময় রেগে আছে। তো ইন দ্যাট পার্সপেক্টিভ এটা আলাদা। তার পাশাপাশি যেমন পৃথিবীর বায়ুমণ্ডল অনেক অনেক হেভি, এখানে নানা রকম এলিমেন্ট আছে, অনেক মাইল কিলোমিটার বিস্তৃত বায়ুমণ্ডল, এটাও আমাদেরকে বিভিন্ন মহাজাগতিক রশ্মি থেকে আমাদের আসলে রক্ষা করে। আমাদের পৃথিবীতে হচ্ছে দৃশ্যমান আলো এবং রেডিও ছাড়া অন্য কোনো আলো আসে না, ইউভি রে থেকে আমাদের স্কিনকে এটা প্রোটেক্ট করে, নানা রকম ব্যাপার আছে। তো ওই জিনিসগুলো আসলে মঙ্গলের নেই। মঙ্গলের অ্যাটমসফিয়ার আসলে খুবই পাতলা। তো ওইখানে যেমন যে অক্সিজেন হচ্ছে আসলে ওদের অ্যাটমসফিয়ারে নেই। তো আমরা শুরু একই রকম থাকলেও আমরা পৃথিবী থেকে জাস্ট টুপ করে মঙ্গলে চলে গেলেই থাকতে পারবো না। তো আই থিঙ্ক এর এর পাশাপাশি যেমন যে মঙ্গলের যে মিশন গুলি আছে, তারা শুধুমাত্র মঙ্গলের কেমিক্যাল স্ট্রাকচার না, পাশাপাশি জিওলজিক্যাল স্ট্রাকচার যেটা আছে, যেটাতে আসলেই কোনো হিডেন টেকটনিক অ্যাক্টিভিটি আছে কিনা, এটাতে পানি উপরে নেই কিন্তু পানি আসলে কোনো ফ্লো ভেতরে আছে কিনা, আমরা যদি মাটিতে গর্ত খুঁড়ে দেখতে চাই সেখানের বিভিন্ন উপাদানের যেই গঠন, সেটা কি আসলে পৃথিবীর মতো নাকি আসলে আলাদা, আলাদা হলেও কিরকম আলাদা, তো আমরা এইসবই জানতে চাই। এবং এটা জানার ডেফিনেটলি একটা মোটিভেশন হচ্ছে আমাদের কাছের প্রতিবেশীকে জানা। তবে আরো একটা মোটিভেশন হচ্ছে, আমি শুরুতে যে স্ট্যাটিস্টিক্স এর কথা বলছিলাম যে একটা একটা মাত্র গ্রহ দেখে পুরো বিশ্বজগতের সব গ্রহ কেমন সেটা আসলে বলা সম্ভব না। আমাদের যত বেশি সম্পর্ক গ্রহ সম্পর্কে জানতে হবে। তো কাছেরটা দিয়েই শুরু করা ভালো, এটাও আরেকটা মোটিভেশন আসলে। হ্যাঁ, অবশ্যই। এখানে আরেকটা আমার মনে হয় এটা আমরা শেষ প্রশ্ন হিসেবে নিতে পারি আপু। টেলিকমিউনিকেশন থেকে জ্যোতির্বিজ্ঞানে তন্নিরয় প্রশ্ন করেছেন, টেলিকমিউনিকেশন থেকে জ্যোতির্বিজ্ঞানে কাজ করার জন্য কি কি করা উচিত? আচ্ছা, টেলিকমিউনিকেশন থেকে এটা, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। তবে প্রথম আসলে এখানে যেটা আসবে যে জ্যোতির্বিজ্ঞানের কোন শাখায় কাজ করার ব্যাপারে কথা বলা হচ্ছে, কারণ টেলিকমিউনিকেশন যেহেতু যোগাযোগের ব্যাপার আছে, এখান থেকে আসলে ডিরেক্টলি কাজ করার ভূমিকা আসতে পারে স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে। যেমন অ্যাস্ট্রোনমির যে ব্রাঞ্চগুলো হয়তো স্যাটেলাইটের ডেটা পাঠানোর নিয়ে কাজ করে, পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ুর বিশ্লেষণে
স্পেসে যেসব টেলিস্কোপ মানে স্যাটেলাইট আছে সেখান থেকে পাওয়া তথ্য দিয়ে পৃথিবীর আবহাওয়া জলবায়ুর যেই কি বলে ফোরকাস্টিং করা হয় সেই ধরনের কাজ করা যেতে পারে। আবার হচ্ছে টেলিকমিউনিকেশনের যেসব ইনস্ট্রুমেন্টেশন আছে সেই ইনস্ট্রুমেন্টেশন তৈরির ব্যাপারে কাজ করা যেতে পারে, যেমন অ্যাস্ট্রোনমিতে আমাদের কিছুদিন পরপরই অবশ্যই আমাদের নতুন থেকে নতুন মিশন থাকে যে আমরা স্পেসে একটা টেলিস্কোপ পাঠাবো, এটা আগের চেয়ে ভালোভাবে দেখতে পারবে, বেশি রেজলিউশনে দেখতে পারবে, অন্য একটা ওয়েভ লেন্থে দেখতে পারবে। ইভেন আমরা স্পেসে গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্টর তৈরি করার কথা ভাবছি, যেটা নাম হচ্ছে লিসা। লিসা। হ্যাঁ, তো এই যে এত কিছু হবে, তো এগুলির জন্য ডেফিনেটলি অ্যাস্ট্রোনমাররা আমরা হয়তো সাইন্টিফিক কি বলবো যে মোটিভেশনটা সাপ্লাই করতে পারবো যে এটা থেকে আমি কি দেখতে পারি, কেন দেখতে পারি, মেজারমেন্ট কি হবে, কিন্তু ওইটার যে টেকনিক্যাল ব্যাপারগুলো, যে একটা ইনস্ট্রুমেন্ট পৃথিবী থেকে স্পেসে চলে যাবে এবং সেখানে গিয়ে কাজ করবে, সেটা করার জন্য আসলে প্রচুর টেকনিক্যাল সাপোর্ট দরকার। সো ইন দ্যাট কেস আমি বলবো যে কোনো স্পেস মিশন যেসব এজেন্সি আছে তাদের প্রচুর ইঞ্জিনিয়ার প্রয়োজন। সো শুধুমাত্র টেলিকমিউনিকেশন থেকে ফিল্ড পরিবর্তন না করেও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত কাজ আসলে করা সম্ভব। পাশাপাশি টেলিকমিউনিকেশনে যেহেতু প্রচুর ডেটা অ্যানালিসিসের ব্যাপার আছে এবং প্রচুর প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স এর জানার ব্যাপার আছে, সেখান থেকে চাইলে অ্যাস্ট্রোনমি বেসড ডেটা সায়েন্সের দিকে চলে আসা যায়। অ্যাস্ট্রোনমি এন্ড ডেটা সায়েন্স এর মার্জ যেসব প্রজেক্ট আছে। আর যদি আপনি চান যে না আমি টেলিকমিউনিকেশনে পড়েছি কিন্তু আমি আসলে একেবারে বেসিক অ্যাস্ট্রোনমিতেই যেতে চাই, আমি একেবারে জানতে চাই হয়তো কিভাবে গ্রহ ফর্ম করছে, কিভাবে তারার জীবনকাল বদলে যাচ্ছে, কিভাবে একটা গ্যালাক্সি ফর্ম করছে, কিভাবে লার্জ স্কেল স্ট্রাকচার ফর্ম করছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হবে। তবে আন্ডার গ্রাজুয়েটের পরে ডেফিনেটলি মাস্টার্স ইজ দ্য ওয়ে টু গো। তবে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন জায়গায়, এবং সেখানে আপনার টেলিকমিউনিকেশন থেকে পড়ার জন্য আপনার যেসব ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের যেসব নলেজ আছে ডেফিনেটলি সেটা হেল্প করবে। আর এর পাশাপাশি কিভাবে অ্যাপ্লিকেশনের প্রসিডিউরটা নিয়ে আগানো যায়, অ্যাপ্লিকেশনের ধাপগুলো কি কি, কোথায় কোন ওয়েবসাইটে বিভিন্ন ব্যাপারে জানতে পারবেন, এই নিয়ে আমরা আসলে আমাদের পরবর্তী লাইভ সেশনে কথা বলবো একটু বেশি ডিটেইলে যে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা আসলে কিভাবে হবে। তো আপনি ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু কাম দেয়ার, এবং আপনার এ বিষয়ে পরবর্তী প্রশ্ন থাকলে করার অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, সেটাই মূলত আমরা হচ্ছে নেক্সট সেশনে চেষ্টা করব যে কিভাবে সায়েন্সের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, যেমন আমরা নিজেরাই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে ছিলাম, বাংলাদেশে যেহেতু অ্যাস্ট্রোফিজিক্সে উচ্চতর পড়াশোনার সুযোগ তেমন নেই, সেটা কিভাবে সেই সুযোগটা বাইরে নেওয়া যায় এবং কোন কোন ব্যাপারগুলোকে অ্যাকচুয়ালি টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে অ্যাডমিশন অ্যাপ্লাই করার জন্য, সেগুলো নিয়ে আমরা আমাদের নেক্সট সেশন, যেটা আমাদের আসলে প্ল্যান ছিল যে এটা আমরা এই সেশনটা মার্কসের উপর হবে এবং পরের সেশনটা হচ্ছে আমাদের হায়ার স্টাডিজ এন্ড অ্যাস্ট্রোনমির উপর হবে। তো দুর্ভাগ্যবশত আজকে যেহেতু মাইশা আমাদের সাথে যোগ দিতে পারলেন না, তো আমরা আজকেই হচ্ছে অন্তত ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু একটা আলোচনা করলাম। অ্যাকচুয়ালি যে টেকনিক্যাল ব্যাপারগুলো থাকে অ্যাডমিশনের ক্ষেত্রে, জিআরএ দেওয়া থেকে শুরু করে, অফকোর্স এখানে ফিজিক্স জিআরএ হয়তো দিতে হতে পারে বা ইউরোপ অ্যাপ্লাই করলে হয়তো লাগবে না, টোফেল এবং বাকি সবকিছু, সেগুলো নিয়ে আমরা পরবর্তী সেশনে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা মনে হয় আস্তে আস্তে আমরা আজকের সেশনটা একটা সমাপ্তির দিকে নিয়ে যেতে পারি। সেটাই, এবং আমি জাস্ট আবার নতুন করে আবার বলতে চাই যে যারা আমাদের লাইভ সেশন দেখছেন এবং এই আমাদের যে কারিগরি সমস্যার পরেও আমাদের সেশনে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি আমাদের পরবর্তী সেশনগুলিতেও আপনারা থাকবেন, এবং পাশাপাশি জ্যোতির্বিজ্ঞানের কোনো বিশেষ বিষয়ের উপরে যদি আপনাদের জানার থাকে বা আপনারা যদি চান যে আমরা ওই বিষয়গুলো একটা লাইভ করি, আমাদের অবশ্যই পেজে জানাবেন, আমরা চেষ্টা করব। আর এরপরে আমাদের ইউটিউব নিয়ে যদি তুমি শেষে জাস্ট কিছু বলে শেষ করতে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করছি আমাদের এই লাইভ সেশনগুলো এবং এর সাথে অ্যাস্ট্রোফিজিক্সের এবং অ্যাস্ট্রোনমির বিভিন্ন টপিকের উপর কিছু শর্ট ভিডিও, সেগুলো আমরা বানিয়ে আমাদের একটা ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করব, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ইউটিউব চ্যানেলে। তো আপনারা পেজ থেকেই সেখানে ঢুকে এই ভিডিওগুলোকে সেখানে পেয়ে যাবেন। তো আমরা আশা করি সেখানে আপনারা আমাদের সাথেই থাকবেন। সেটাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে 2 সপ্তাহ পর।